নমস্কার, আমার নাম দীপান্বিতা ঘোষ। প্রাইম লার্নে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রাইম লার্নের জন্য একটি গর্বের দিন, একটি বিশেষ দিন। অনেক অনুরোধ করে স্যারকে আপনাদের সামনে আনতে পেরেছি। উনি শুরু করবেন, উনি এখনো আসছেন। মূলত আমরা আজকের ক্লাসে, ক্লাস ঠিক নয়, এটা আমরা ওয়েবিনার বলতে পারি, যে বিষয়টার উপরে গুরুত্ব দেব সেটা আমাদের কেরিয়ার কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রিপারেশন। আমরা সকলেই পড়াশোনা করছি এবং দুর্ভাগ্যের বিষয় একটাই যে আমাদের পড়াশোনার জায়গাটা কোথাও গিয়ে একটা একই হয়ে যাচ্ছে। কেন? আমরা সকলেই নেট জিআরএফ পাওয়ার চেষ্টা করছি, আমরা সকলেই সিএসসির জন্য ছুটছি। একটু খোঁজ নিয়ে যদি দেখি তাহলে আমরা দেখব যে 5-6 বছর পর অ্যাডভার্টাইজমেন্ট আসছে এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের সিট সংখ্যা থাকছে 40 থেকে 45টা। তাহলে যারা জেআরএফ পাচ্ছে তারা কি বসে থাকবে? তাদের এই যে দীর্ঘদিনের লড়াই, যারা নেট কোয়ালিফাই করছে, যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করছেন, তারা কি বসে থাকবে? তাদের দীর্ঘদিনের লড়াইটা কি কোথাও গিয়ে একটা বিলীন হয়ে যাবে? এটা তো হতে পারে না, এটা কাম্য নয়, একেবারেই কাম্য নয়। তাহলে উপায় কি? দেখুন, বিভিন্ন ইনস্টিটিউশন বিভিন্ন রকমের কথা বলে। এই কথাটা বোধহয় পশ্চিমবঙ্গে এর আগে কেউ বলেনি, বলে থাকতে পারে, আমি দেখিনি, আমি শুনিনি। কেরিয়ার অপশন কিন্তু অনেক আছে, অর্থাৎ পড়াশুনো করে কিন্তু কেউ বাড়িতে বসে থাকে না, পড়াশুনো করে কিন্তু কেউ বেকার থাকে না। কি কি করা যেতে পারে? বিএড করে কি কি করা যেতে পারে? নেট কোয়ালিফাই করে জেআরএফ পেয়ে কি কি করা যেতে পারে? আমরা সকলেই মনে করি যে কেউ যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে, সেটা বাংলা হতে পারে, সেটা সংস্কৃত হতে পারে, হ্যাঁ, সেটা অ্যারাবিক হতে পারে, সেটা সান্তালি হতে পারে, তো এটা নিয়ে পড়াশোনা করছে মানে এ বোধহয় স্কুলের চাকরি ছাড়া এর কপালে আর কিছু জুটবেই না। এটা আমাদের অনেকের ধারণা, বা অনেকে এটা আমরা মনে করি, আমরা নিজেরাই মনে করি, কিন্তু আদতে কিন্তু তা নয়। আমরা আসলে আমাদের গাইডেন্স নেই। আমরা এখানে হয়তো 90% শিক্ষার্থী আমরা এমন আছি যারা আমাদের নিজেদের পরিবারের ফার্স্ট লার্নার, অর্থাৎ প্রথম গ্রাজুয়েশন পাস করেছি, প্রথম মাস্টার ডিগ্রি করেছি। তাহলে আমরা যারা প্রথম গ্রাজুয়েশন করেছি, প্রথম মাস্টার ডিগ্রি করেছি, আমাদের তো আর সামনে বলে দেওয়ার কেউ থাকছে না। তাহলে কি আমরা আর পড়াশুনো করব না? আমাদের কি পড়াশোনা এখানে থামিয়ে দিতে হবে? না, আমরা পড়াশুনো করব, আমরা চাকরি করব। শুধু তাই নয়, আমরা যদি একটু চেষ্টা করি, আমরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন চাকরি করব। এর ঠিক পরেই স্যার আপনাদের সঙ্গে বলবেন যে বিভিন্ন যে ইন্টারভিউগুলো হয়, সেই ইন্টারভিউগুলো আমরা কিভাবে সামলাতে পারি। ওনার জ্ঞানের কাছে বা ওনার অভিজ্ঞতার কাছে আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে খুবই সামান্য, ছোট্ট একটা কিছু হতে পারি। তো সেই ইন্টারভিউটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার প্রিপারেশন। ইন্টারভিউ হলে একজন ছাত্রছাত্রীর কি করা উচিত, সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন, তিনি বলবেন। আবারও বলছি যে আমরা খুবই লাকি যে ওনার মতন একজন মানুষ একটা ঘন্টা বা তার নিজের অভিজ্ঞতা, তার নিজের জ্ঞান আমাদের সাথে
ভাগ করে নেবে। তিনি বহু বছর ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষে তো অবশ্যই পড়াশুনো করেছেন, পড়াশুনো করে তিনি বহু বছর ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন, পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়, যার কথা আমরা হয়তো ভাবতেও পারি না, এবং সেখান থেকে তিনি তার নিজের দেশে ফিরেছেন। দেশে ফিরে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় ইনস্টিটিউশনে পড়িয়ে এখন বর্তমানে তিনি একটা ইনস্টিটিউশনের ডিন পদ সামলাচ্ছেন, এবং বর্তমান সময়ে তিনি একজন বিখ্যাত অধ্যাপক হিসাবে পরিচিত। তার সাবজেক্ট কিন্তু কেমিস্ট্রি, তার সাবজেক্ট কিন্তু কেমিস্ট্রি। তাই আমরা যদি মনে করি যে তার কাছ থেকে আমরা আমাদের সাবজেক্ট নলেজ নিব, সেই উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের নয়। আমরা আজকে কেবল তার কাছ থেকে তার অভিজ্ঞতা শুনবো, আমরা আজকে কেবল তার কাছ থেকে কি কি কেরিয়ার হতে পারে সেটা শুনবো, কারণ সেটা আমাদের থেকে উনি ভালো জানেন, অনেক কিছু জানেন। ঠিক 8:15 উনি আসবেন, ওনার একটু সমস্যা হয়ে গেছে, তো এইটুকুনি। দেখুন, আমাদের কোথাও জানার বোধহয় শেষ নেই। আমাদের যেমন জানার শেষ থাকে না, তেমন বোধহয় আমাদের দেখারও শেষ থাকে না। তো এই জানা এবং দেখার মাঝখানে আমরা যারা হয়তো রাজ্য থেকে বেরোতে পারি না বা দেশ থেকে বেরোতে পারি না, কোথাও গিয়ে আমাদের একটা হয় না, মানে একটা লাইন পড়ে যায়, বা আমরা এর বাইরে আর জানি না। তাই যারা গোটা বিশ্বটা ঘুরে এসছেন, তাদের কাছ থেকে যদি আমরা কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা সমৃদ্ধ হব। আশা করি এই সময়টুকু আপনাদের নষ্ট হবে না, তার সম্পূর্ণ গ্যারান্টি প্রাইম লার্নের কর্ণধার হিসাবে আমি দিচ্ছি। আমি দীপান্বিতা ঘোষ, আপনাকে অনেক অনেক স্বাগত আপনাদের সকলকে। আশা করি আমাকে কেউ যদি না চেনেন তাহলে কি বলবো, আমি 5বার নেট কোয়ালিফাই করেছি, সেট কোয়ালিফাই করেছি, নর্থ ইস্টার্ন স্লেটে সেকেন্ড হয়েছি, এবং বিশ্বভারতীর একটা প্রজেক্টে আমি অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজ করেছি, আমি বিশ্বভারতী থেকে এমএড করেছি, ইত্যাদি ইত্যাদি। এবং বর্তমানে পড়াশোনা এর সঙ্গে সংযুক্ত। এর বাইরে আর কিছু বলতে ইচ্ছা করছে না এই মুহূর্তে। তো এক সেকেন্ড, হ্যাঁ, একটু লাইনে থাকুন। উনি জয়েন করবেন, 1-আধ মিনিটের মধ্যে উনি চলে আসবেন, এবং উনি যা বলবেন আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন। আপনাদের সকলকেই বলছি, একটা খাতা পেন নিয়ে বসুন। উনি যা বলবেন সেটা নোট করবেন, কারণ রেকর্ডিং আমি করছি, কিন্তু রেকর্ডিং যদি টেকনোলজির ব্যাপার, যদি রেকর্ডিং আমি দিয়ে দেবো, যদি না দিতে পারি, বাট যদি কিছুভাবে মিসম্যাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেন আপনাদের কাছে হার্ড কপি থাকে।
সকলেই খাতা পেন নিয়ে বসবেন, সকলেই খাতা পেনটা রেডি করবেন। উনি চলে এসছে, সকলেই খাতা পেন রেডি করুন। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা খুব সৌভাগ্যবান, ডক্টর রমারঞ্জন ভট্টাচার্য মহাশয় স্যার আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উনি কি করেছেন না করেছেন অলরেডি আপনাদেরকে আমি বলেছি। ওনার জীবনের অভিজ্ঞতা, ওনার বিস্তর নলেজ, জ্ঞান, তার থেকে একটুখানি আমাদের সঙ্গে উনি ভাগ করে নেবেন। খুব অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি ভাগ করা সম্ভব নয়, ফলত এবার বাদবাকিটা ওনার কাছ থেকে আপনারা শুনে নিন, ঠিক আছে? আমি আমার সবকিছু মিউট করছি, এবার উনি বলবেন। নমস্কার স্যার, আমাদের প্রাইম লাইনে আপনাকে স্বাগত। নমস্কার সবাইকে, নমস্কার জানাই সবাইকে। আমার শুভেচ্ছা আর বিজয় সবাইকে শুভেচ্ছা জানাই। অ্যাকচুয়ালি আমি দীপান্বিতা, আমি ল্যাপটপ থেকে জয়েন করার চেষ্টা করছিলাম, ফর সাম রিজন সেটা সম্ভব হলো না। তো আমি এখন আমার ফোন থেকেই জয়েন করলাম, তো যার ফলে একটু মানে নড়াচড়া হবে আর কি। হ্যাঁ, আশা করছি একটু অ্যাডজাস্ট করবে তোমরা। আমার আমার গলা, হ্যাঁ, গলার ভয়েসটা কি পরিষ্কার শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি জাস্ট একটা জিনিস জেনে নিচ্ছি সবার কাছ থেকে। ইন জেনারেল যে আমার মানে যে প্রেজেন্টেশনটা হবে সেটা কিন্তু মানে ইংরেজিতে পুরোটাই লেখা। তো আশা করছি সবার মানে সেরকম ভাবে কি কোনো অসুবিধা হবে? যদিও মানে সেটা বোঝানোর সময় এবং বেসিক্যালি আমার মনে হয় সবাই অন্তত সেইটুকুনি ইংলিশ বুঝতে পারবে, কারণ সবাই যেহেতু মানে টিচারের ক্যান্ডিডেট। হ্যাঁ, তো আশা করছি ইট উইল বি ওকে, রাইট? ইয়েস স্যার, ইট উইল বি ওকে। আপনি আপনার সুবিধা মতন পড়ান এবং সকলেই বুঝতে পারবে এখানে। ঠিক আছে। তো এখন মানে যেটা আমি দিয়ে প্রথমে শুরু করব সেটা হচ্ছে যে দেখো, আমার ব্যাকগ্রাউন্ডটা বোধহয় দীপান্বিতা তোমাদের সাথে শেয়ার করেছে। সারা জীবন শিক্ষকতা করেছি, এখনো পর্যন্ত শিক্ষকতা করি, আর পাশাপাশি রিসার্চার। কিন্তু এই যে মানে আমি যে শিক্ষকতায় এসছি, এটা কিন্তু আমি অনেক কিছু ছেড়ে এসছি। এটা দিয়ে আমি প্রথমে তোমাদের শুরু করি, কারণ আমার প্রথম স্লাইড যেটা আছে, দীপান্বিতা নেক্সট স্লাইডটা তুমি যদি যাও, তাহলে দেখবে মানে শিক্ষকতাটা কিন্তু আমার কাছে একটা হবি বা মানে বলতে পারো প্রফেশন হিসাবে কিন্তু আমি দেখিনি। শিক্ষকতাটাকে আমি একটা প্যাশন বা যাকে বলে আমার আমার নিজস্ব একটা সেন্টিমেন্ট ছিল এর পেছনে, যে আই ওয়ান্টেড টু গিভ ব্যাক সামথিং টু দ্য সোসাইটি। মানে আমি যা শিখলাম সেটা দিয়ে আমি সোসাইটিকে কিভাবে উপকার করতে পারি। এবং আমার এই অভিজ্ঞতার পিছনে আরেকটা কারণ ছিল যে আমি পদে পদে ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, বিভিন্ন রকম শিক্ষকের সংস্পর্শে এসেছি, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেকের কাছ থেকে আবার এটাও শিখেছি যে লাইফে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। তো আমি যখন প্রথমবার রাজাবাজার সায়েন্স কলেজে ঢুকলাম মাস্টার্স করতে, তখন আমি তখনকার দিনে তো ফার্স্ট ক্লাস পাওয়াটা তো সহজ ছিল না। তো আমি কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম ব্যাচেলার্সে। তো আমি কিন্তু ইজিলি ইঞ্জিনিয়ারিং পেয়েও গেছিলাম, কারণ তোমরা বোধহয় জানো কিনা জানি না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা ল্যাটারাল এন্ট্রি হয়। তুমি যদি বিএসসি তে ফার্স্ট ক্লাস পেতে সেই সময়, তাহলে তুমি ল্যাটারাল এন্ট্রি নিয়ে বিটেক করতে পারতে। এবং সেই বিটেকটা খুবই মানে লুপ্রিকেটিভ ছিল, কারণ মানে ওখান থেকে যারা বেরোতো তাদের একদম বেরিয়েই চাকরি।
তো সে অপশনটা ছেড়ে আমি মাস্টার্সে জয়েন করেছিলাম, এবং সেটা সেই সময় আমার অনেক বন্ধু বান্ধব এবং আমার বাড়ির লোকেরাও, যদিও তারা কোনো বাধা দেয়নি, তারা আমাকে বলেছিলেন যে তুই কেন এখানে এলি, মাস্টার্সে এলি, তুই তো বিটেক পেয়ে গেছিলিস। সেই সময় অবশ্যই ইঞ্জিনিয়ারদের চাকরি এখনকার দিনের মতো নয়, আর তখনকার দিনে মানে আমি আমি বলছি 1999 সালে কথা বলছি। সেই সময় ইঞ্জিনিয়ারদের চাকরি খুব সহজেই পাওয়া যেত। বিটেক করে বেরোনোর সঙ্গে সঙ্গেই আমাদের লাইনে বড় বড় কোম্পানি, এশিয়ান পেন্টস ইত্যাদিতে সব জায়গাতে আমরা সহজেই চাকরি পেতাম। কিন্তু সেটা ছেড়ে আমি মাস্টার্স এসেছিলাম একটা কারণে, একটাই কারণ, যে আমি শিক্ষকতা করতে চাই। তো এখনকার দিনে আমি অনেক শিক্ষকের সাথে কথাবার্তা বলি, অনেক রকম, মানে আমার তো বুঝতেই পারছো অনেক রকম লোকের সাথে মেলামেশা। কিন্তু এই জিনিসটা কিন্তু লাইফে না খুব ইম্পর্টেন্ট, যে নিড আ জেনুইন প্যাশন ফর টিচিং। যদি তোমার সেটা থাকে তাহলে অটোমেটিক ভাবে তুমি সাফল্য পাবে। কারণ দেখো, আমি যেহেতু রিসার্চ করতে চাইছিলাম, আমি যেহেতু টিচিং লাইনে আসতে চাইছিলাম, আমি কিন্তু আমার প্রথম অ্যাটেম্পটেই আমি নেট গ্রেড দুটোই ক্লিয়ার করেছিলাম। আমি জানতাম যে আমি এই লাইনে আসবো, আমি জানতাম বলেই আমি এই লাইনে এসছি। তো প্রথমেই যেটা আমি শুরুতেই, মানে ইন্টারভিউ বলো যাই বলো না কেন, লাইফে তো অনেক ইন্টারভিউ আসবে, কিন্তু এটার জন্য এই যে প্যাশন, এটা কিন্তু দরকার। এবং আমি মনে করি প্যাশনটা থাকলে তোমরা এমনি সাকসেসফুল হবে। তোমাদের চেহারার মধ্যে যদি তাহলে চাকরি তো সবাই দিতে বাধ্য। তো এইটা দিয়ে আমি আমার মানে প্রেজেন্টেশনটা শুরু করব, এবং বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে দুটো জিনিস করব। একটা হচ্ছে যে তোমাদের ইন্টারভিউ বোর্ডে কিরম ধরনের কোশ্চেন হতে পারে, কারণ আমার বয়সী যেসব বন্ধু বান্ধব আছে তারা ম্যাক্সিমামই কোনো না কোনো স্কুল, কোনো কলেজ প্রিন্সিপাল, বা আমার মতে ডিন। তো আমি অনেক কথাবার্তা অনেকজনের সাথে আলোচনা করেছি, এই মানে এই যে স্লাইডের মানে প্যাটার্ন করব। নেক্সট স্লাইডে তুমি যদি যাও দীপান্বিতা, আমি প্রথম সেটা হচ্ছে যে তোমরা কি ধরনের কোশ্চেন ফেস করতে পারো এবং তারপরে তোমাদের কি উত্তর হতে হবে। এবং এসেছেন ডিউরিং তোমার যদি কোনো রকম থাকে, আমি যে ইউ শুড বি মানে আস্কিং কোশ্চেন এট দ্য ভেরি এন্ড অফ দ্য টক। একটু ইন্টারাপ্ট করছি, কথাটা খুব কাটছে, কথাটা খুব কেটে কেটে আসছে, মানে ক্লিয়ার আসছে না। তো আপনি যদি ভিডিওটা একটু অফ আচ্ছা, আমি কি মানে, আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বোধহয় একটু ক্লিয়ার আসবে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমি যেভাবে পুরো প্রেজেন্টেশনটা বানিয়েছি, তার মেইনলি দুটো পার্ট আছে। একটা পার্টে হচ্ছে যে তোমাদের কি কি ধরনের কোশ্চেন ফেস করতে হতে পারে, এবং সেই কোশ্চেনগুলো তোমরা কিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর এটা ছাড়াও তোমাদের কি কি দিকগুলোকে ভেবে প্রিপারেশন নিতে হবে। এখন দেখো, তোমরা তো অলরেডি প্রিপারেশন নিচ্ছ, এবং আশা করি তোমরা অনেক রকম ভাবে পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করছো। আমার মনে হয় এই ধরনের আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো দীপান্বিতা পরিষ্কার? হ্যাঁ স্যার, একদম পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো তো এখন যেটা ইম্পর্টেন্ট হবে যে তোমরা ডেলিভারিটা কিভাবে দেবে, মানে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে হাউ ইউ ডেলিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদি তোমরা প্রথম স্লাইডটা দেখো, সেটা হচ্ছে যে কোনো ইন্টারভিউতে প্রথম যে প্রশ্ন, এবং একটা জিনিস সবসময় জানবে যে মানে প্রথম দর্শনে যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়, সেটাই কিন্তু শেষ অভিজ্ঞতা। তো প্রথম দর্শনে তোমাকে প্রথম যে প্রশ্নটা জেনারেলি করা হয় যে কোনো ইন্টারভিউতে, সেটাকে বলা হয় তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে বলা হয়। এইবারে এই জিনিসটা
অনেকে ভাবে যে আচ্ছা ঠিক আছে আমি ওই স্টেজে গিয়ে মেকআপ করে দেবো। আমার মনে হয় এই জায়গাটা না নিজে নিজে আয়নার সামনে বা ধরো বাড়ি অন্য কারোর সামনে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা একটু একটু প্র্যাকটিস করে রাখো যে এক্স্যাক্টলি তুমি কি বলবে। কিন্তু একটা কিছু মাথায় রাখবে, যেটা শুরুতেই আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো কোশ্চেন শুনেই উত্তর সঙ্গে সঙ্গে দিতে যাবে না। মানে আমি যেটা বলতে চাইছি, অনেক সময় কি হয়, ধরো যখনই প্রশ্ন করতে শুরু করলো তোমার মনে হলো প্রশ্নটা তুমি জানো, তখন তুমি খুব তাড়াহুড়ো করে উত্তর দিতে যাও। এটা করবে না। এটা কিন্তু গভর্নমেন্ট চাকরিতে খুব ইম্পর্টেন্ট যে লেট দ্য পার্সন হু ইজ আস্কিং দ্য কোশ্চেন ফিনিশ দ্য কোশ্চেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিনিশ করার মোটামুটি 1-2 সেকেন্ড পরে তুমি উত্তর দেবে, কিন্তু লেট হিম অর হার ফিনিশ দ্য কোশ্চেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা একটু এক্সাইটেড থাকি তো ইন্টারভিউ বোর্ডে, যখন আমরা যাই তখন প্রথমেই যদি ও বলতে শুরু করলো আমি বুঝে গেলাম যেটা আমি জানি, সঙ্গে সঙ্গে উত্তর দিতে যাই, এটা কিন্তু করো না। ঠিক আছে? আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো নোট ডাউন করে রাখতে পারো, এইগুলো তোমাদের পরে কাজে লাগবে। তো নেক্সট হচ্ছে যে এই যে তোমাদের যখন তোমরা ধরো বলতে শুরু করলে, যদি তুমি কোশ্চেনটার উত্তর জানো তাহলে কিন্তু এমন ভাবে বলবে যেন মনে হচ্ছে তুমি যেন ভেবে ভেবে ধীরে ধীরে বলছো, তাড়াহুড়ো করে উত্তর দেবে না। মানে এমন ভাবে বোঝাবে না যে হ্যাঁ তুমি এই কোশ্চেন জানবে, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছ না। তুমি মানে ধীরে ধীরে উত্তর দেবে, যাতে মানে তাড়াহুড়ো করবে না। এটা হচ্ছে ব্যাপার, মানে যাতে ও এটা না বুঝতে পারে যে তুমি উত্তরটা জানো এবং রেডিমেড তোমার পকেটের মধ্যে ছিল, তুমি সঙ্গে সঙ্গে ঝুলি থেকে বার করে দিলে। এমন মানে টাইম কাটানোটাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তোমাকে কেউ বলবে না যে তোমাকে 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, 5 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। তো যত তুমি ধীরে ধীরে উত্তর দেবে, কি হয়, সব ইন্টারভিউ বোর্ডে না একজন করে সাইকোলজির লোক থাকে। সে তোমার সাইকোলজিটা স্টাডি করে। সে দেখে যে তুমি কত ধীর স্থির বুদ্ধির লোক এবং তুমি বুদ্ধি খরচা করে ভেবে চিন্তে উত্তর দিচ্ছ কিনা। এইটা কিন্তু সব বোর্ডে একজন করে স্পেশালিস্ট থাকে যে এটা অবজার্ভ করে। তো ওই জন্য এই ধরনের লোককে টেক্কা দেওয়ার জন্য তোমাকে কিন্তু ধীরে সুস্থে উত্তর দিতে হবে। এবার এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, দেখো ইন্ট্রোডিউস ইউর সেলফ এক একজন এক এক রকম ভাবে দিতে পারো। আমি এখানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়েছি। ঠিক আছে? এবং খুব পোলাইটলি উত্তর দেবে। মানে অ্যাকচুয়ালি কি হয়, গভর্নমেন্ট চাকরিতে যেটা খুব দরকার সেটা হচ্ছে পোলাইটনেস, হাম্বলনেস। এই পোলাইটনেস বা হাম্বলনেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাইভেট চাকরিতে কিন্তু ওটা অতটা দরকার না। প্রাইভেট চাকরিতে একটা ওভার স্মার্টনেস বা স্মার্টনেস দেখানোটা খুব দরকার হয়ে পড়ে। গভর্নমেন্ট চাকরিতে কিন্তু খুব উল্টো, তোমাকে যতটা সম্ভব বিনয়ী হতে হবে এবং দেখাতে হবে তুমি খুব বিনয়ী, তুমি পোলাইট। হ্যাঁ, কিন্তু একটা কনফিডেন্স স্মাইল যেন তোমার মুখে লেগে থাকে সবসময়। তো তাহলে প্রথমে প্যানেলকে গ্রিট করবে, গুড আফটারনুন, গুড মর্নিং, যেরকম সময় অফ দ্য ডে। তারপর রেসপেক্টেড মেম্বার্স অফ দ্য প্যানেল বলে এরকম ভাবে বলবে যে মাই নেম ইজ দিস, আই হোল্ড আ মাস্টার্স ডিগ্রি ইন বলে তোমার সাবজেক্ট ফ্রম দিস ইউনিভার্সিটি। সবসময় উল্টো দিক থেকে স্টার্ট করবে। প্রথমে বলবে তুমি মাস্টার্স, তোমার যদি পিএইচডি থাকে ভালো, তুমি প্রথমে বলবে আই হ্যাভ ডান মাই পিএইচডি ফ্রম দিস ইউনিভার্সিটি, দেন আই হ্যাভ ডান মাই মাস্টার্স ডিগ্রি ফ্রম দিস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, যেটা তোমাদের সবার বোধহয় আছে, ফ্রম হিয়ার উইচ ইকুইপ মি। এবারে তুমি এই যে ভাষাটা ইউজ করবে সেটা কিন্তু তোমার ব্যাপার। আমি এখানে একটা স্ট্যান্ডার্ড দিয়েছি। তারপর ছোট করে তোমার প্রফেশনাল জার্নি, মানে এখানে তুমি তোমার আউট অফ দ্য পড়াশোনা কি কি টিচিং হয়েছে, মানে কি কি এক্সপিরিয়েন্স আছে, নট অনলি টিচিং, তোমার যা এক্সপিরিয়েন্স, মানে যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডকে তোমার দিকে নিয়ে আসতে হবে। মানে একটা যখন ইন্টারভিউ বোর্ডে তুমি যাও না, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডের লোকেরা তোমাকে তাদের ইন্টারেস্টের দিকে টেনে নিয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে তুমি এমন ভাবে উত্তর দিচ্ছ বা এমন ভাবে তুমি কথাবার্তা বলছো যাতে তোমার এরিয়ার ভেতরে লোক আটকে রাখা যায়। মানে যেমন ধর আমার এক বন্ধু যে হেডমাস্টার, সে আমাকে সেদিন বললো যে দেখ রমা, আমি আহ, আমাদের যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমার একটা চাকরির এক্সপেরিয়েন্স ছিল। যেই আমি চাকরি এক্সপিরিয়েন্সের কথাটা বললাম, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু আলোচনাটা আমার ওই চাকরির দিকেই চলে গেল। তো যদি কারোর কোনো এক্সপিরিয়েন্স চাকরির থাকে কোনো রকম, মানে টিচিং চাকরি বা অন্য কোনো চাকরি এক্সপিরিয়েন্স, এবং তোমার যদি মনে হয় তুমি সেই ব্যাপারে কথা বলতে খুবই সাবলীল এবং সেই ব্যাপারটা তুমি ভালো করে জানো, তাহলে সেই জিনিসটাকে এই জায়গাটা একটু ভালো করে বলবে যে মাই প্রফেশনাল জার্নি এত বছরে, সেখানে আমি পড়েছি বা চাকরি করেছি এখানে,
হ্যাঁ, বা বলবে যে ডিউরিং মাই বিএড আমি এই স্কুলে ইন্টার্নশিপ করেছি, বা মানে স্পেসিফিক্যালি তোমার পড়াশোনার বাইরে যে যে অ্যাচিভমেন্ট গুলো আছে এই জায়গাটা সেটা বলবে। বলে কিছু জেনারেল জিনিস তারপর তুমি বলতে পারো যে যে আই এম ডিপলি প্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। মানে তুমি কেন টিচার হতে চাইছো সেই দিকে আস্তে আস্তে ওদের নিয়ে যাবে। ঠিক আছে, মাই অ্যাপ্রোচ ইনভলভস ইন্টিগ্রেটিং টেকনোলজি অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই অ্যাক্টিভিটি বেসড লার্নিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পরবর্তীকালে যখন আমরা আলোচনা করবো এনইপি নিয়ে তখন দেখবে এই অ্যাক্টিভিটি বেসড লার্নিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সেটা তোমাদের আরো কয়েকটা কোশ্চেন আনসার দিতে সাহায্য করবে। ফার্দার মোর, এই যে তুমি যে পড়াশোনার পাশাপাশি তুমি যে বিভিন্ন রকম কারিকুলাম বা নিয়ম সম্বন্ধে জানো সেটা দিয়ে শেষ করবে। বলবে যে আই এম ওয়েল ভার্সড উইথ মানে বিভিন্ন যে কারিকুলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিভিন্ন কারিকুলাম, ইট ইজ মাই স্ট্রেংথ এন্ড ডিজায়ার, স্ট্রং ডিজায়ার টু কন্ট্রিবিউট অ্যাজ অ্যান এডুকেটর within the esteemed framework of the West Bengal school education system. I believe my skills and dedication are a perfect fit for this role. এই জিনিসটা কিন্তু ভালো করে ঝালিয়ে নেবে। এটা তোমাদের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এন্ড ফার্স্ট কোশ্চেন। আচ্ছা বলো, এই কোশ্চেনটা থেকে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, আমার আছে। বলো। স্যার বলছি, আমি তো একটা সিএসপি করি, মানে এসবিআই সিএসপি যেটা, সেটা কি আমি উল্লেখ করতে পারি এখানে? দেখো, আবার বললাম, তোমার যদি মনে হয় ওই ব্যাপারে তোমার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যদি ফার্দার ওই এরিয়া থেকে কোশ্চেন করা হয় তুমি তার উত্তর দিতে পারবে, তাহলে অবশ্যই বলবে। এবং আর সেইটার দিকে আস্তে আস্তে মানে জিনিসটা আলোচনাটাকে ওইদিকে যদি তুমি ঘুরিয়ে দিতে পারো তাহলে তোমার সেটা স্ট্রেংথ। হ্যাঁ স্যার, আর বলছিলাম যে আমি তো ধরেন যে ইংলিশে আমাকে যদি আমি ইন্ট্রোডাকশনটা ইংলিশে বলি তাহলে তো আমাকে পুরো মানে ইন্টারভিউটা আমাকে ইংলিশে দিতে হবে, বা ডেমোর ক্লাসও আমাকে ইন্টারভিউটা দিতে হবে। কিন্তু আমি যদি বলি যে না আমি না না, তার প্রথমে কোনো বাংলা মানে নেই, থেকেই শুরু তার কোনো করবো। মানে নেই, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। কারণ ওখানে তোমার যে মানে ল্যাঙ্গুয়েজ এন্ড মোড অফ ইন্টারভিউ, এখানে কিন্তু কেউ বলে দেবে না যে তোমাকে বাংলাতেই বলতে হবে বা তোমাকে ধরো ইংলিশেই বলতে হবে। তুমি কিন্তু তোমার সুবিধা অনুযায়ী ভাষায় ইউজ করতে পারো। হ্যাঁ, মানে আমি যেটা বলতে এখানে চাইছি কিন্তু যে আমি কোনো নিয়ম পছন্দ নেই। বোধ করছি যে বাংলায় থেকে আমি শুরু করব এবং বাংলা দিয়েই আমি শেষ করব। তাহলে কি আমি ইন্ট্রোডাকশনটা বাংলাতেই বলবো? আমি তো সেটা প্রথমেই বলে দিয়েছি যে আমি এখানে এক্সাম্পল গুলো ইংলিশে দিয়েছি, কারণ ইংলিশটা তো জেনারেল। হ্যাঁ, আমি হ্যাঁ, যদি ধরো বাংলায় দিই, অনেকে ধরো বাংলাতে ইয়ে নয়, কিন্তু ইংলিশটা ম্যাক্সিমাম লোকেরা জেনারেলি বুঝতে পারে বলে ইংলিশে দিচ্ছি। হ্যাঁ, তুমি সে এটাকে তো বাংলাতেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি যে আমি ধরে নেন ইংলিশে শুরু করলাম, বাংলাতে মানে কনভার্ট পরে যদি চলে যায় তাহলে একটা মানে নিজেকেই মানে গিল্টি ফিলতে হবে। হ্যাঁ, আর আমি ডেমো ক্লাসটা যেহেতু বাংলায় দেব, সেহেতু আমি স্বচ্ছন্দ বোধ করব প্রথম থেকে বাংলাটা মানে ব্যবহার করা। হোয়াটএভার ইউ লাইক। ওকে স্যার, এটাই জানার কিন্তু ছিল এটা কিন্তু আমার। কোনো, আমি বলেছিলাম কোনো ফিক্স নিয়ম নয়। ঠিক আছে, এটা কোনো ফিক্স নিয়ম নয় তোমাকে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজেই যে ইন্টারভিউ দিতে হবে তার কোনো মানে নেই, কোথাও এটা লেখা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমার আর একটা কারো কোনো কোশ্চেন প্রশ্ন আছে। আছে? হ্যাঁ হ্যাঁ। বলছিলাম তো আমরা তো কথা বলি, কথা বলার সময় কোনো কোনো সময় ইংলিশে কথা চলে আসে, হ্যাঁ ইংলিশের ওয়ার্ড গুলো চলে আসে, তা সেটাতে কোনো সমস্যা হবে? মানে আমি দেখো, বলতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ধরো তুমি বাংলা টিচার, হ্যাঁ ধরো তুমি বাংলা টিচার, তাহলে বাংলা টিচারের কাছ থেকে এটা খুব মানে স্বাভাবিকভাবে মানে এক্সপেকটেশন থাকবে যে তুমি পিওর বাংলাতেই কথা বলবে, এটা এক্সপেকটেশন থাকবেই লোকের কাছে। কিন্তু এখনকার দিনে তো আমরা এই যে ধরো আমি তোমার সাথে কথা বলতে বলতে এক্সপেকটেশন ওয়ার্ডটা ইউজ করে ফেললাম, হ্যাঁ কারণ ওই তখনই তোমার মাথায় এক্সপেকটেশনের বাংলাটা এলো না। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। তাহলে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেহেতু তুমি বাংলার টিচার সেহেতু একটা এফেক্ট তো পড়বে। আচ্ছা, আর যদি আমি অন্য সাবজেক্টে তো যদি ওই জন্য বলছি, যদি তুমি কনফিডেন্ট হও, এই কনফিডেন্সটা বাড়ানোর কাজই কিন্তু টিচারের কাজ। তুমি যদি তোমার সাবজেক্ট সম্বন্ধে প্যাশনেট হও
তাহলে কিন্তু কথা বলতে বলতে তোমার মুখ দিয়ে বাংলা ছাড়া অন্য ওয়ার্ড বেরোনোর কথা নয়। স্যার বুঝে আমার গেছে? তো আমার তো সাবজেক্ট ইকোনমিক্স। ইকোনমিক্স, তাহলে হ্যাঁ। তুমি যদি বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। স্যার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, স্যার ওনারা যদি বলে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই কথাটা ধরুন ওরা ইংলিশে বললো, আমি যদি ইংলিশে মানে অত ভালো যদি না হয়, আমি বাংলাটাতে যদি কমফোর্টেবল হয়, তাহলে সেক্ষেত্রে কি আমি স্যারকে বলতে পারি যে স্যার আমি কি বাংলায় বলতে পারি, না আমাকে ইংলিশই বলতে না হবে? সেটা তোমাকে তো পারমিশন নেওয়ার কিছু নেই। ওই যে বলছি আগে থেকে যে যে ভাষায় তোমরা, ও যে ভাষায় কোশ্চেন করুক, তুমি যে ভাষায় কনফিডেন্ট সেই ভাষায় উত্তর দেবে। ইংলিশে কোশ্চেন করেছে মানে তোমাকে ইংলিশে উত্তর দিতে হবে, কোথাও লেখা নেই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। দেখুন, উনি আগে পড়িয়ে নিন, তারপরে আপনারা আপনাদের যে যা কোয়ারিজ আছে আপনারা শেষে কোয়েশ্চেন্স করবেন, কারণ তাহলে আপনাদের কোয়েশ্চেনের মধ্য দিয়েই পুরো সময়টা কিন্তু কভার আপ হয়ে যাবে। উনি যতটুকু জানেন, তোমাদের যতটুকু দেবেন বলে উনি এখানে এসেছেন, ততটুকু কিন্তু উনি দিতে পারবেন না। আশা করে বোঝাতে পারছি। স্যার, আপনি শুরু করুন। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে তুমি যাও। এই প্রশ্নটা কিন্তু খুব ট্রিকি এবং ম্যাক্সিমাম সময় এই কোশ্চেনটা কিন্তু করা হবে, যে তুমি কেন টিচার হতে চেয়েছো, কেন তুমি টিচার হতে চেয়েছিলে। এবার দেখো, কেন তুমি টিচার হতে চেয়েছিলে আমাকে যখন জিজ্ঞেস করলে আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। ওই জন্য আমি ওই উত্তর দিয়ে শুরু করেছিলাম আমার বক্তব্য, যে আমি কেন টিচার হতে চেয়েছিলাম। এইবার টিচার হতে কেন চেয়েছিলাম এই কথাটা পরিষ্কার ভাবে বলাটা সব থেকে ভালো, সব থেকে ভালো। ইনফ্যাক্ট আমার তো এরকম মনে হয়, ধরো তুমি টিচার হতে চাওনি, কিন্তু এটা একটা ভালো এবং লুক্রেটিভ প্রফেশন হিসেবে তোমার মনে হয়েছে বলে তুমি যদি এসে থাকো, এবং সেটা যদি সত্যি হয়, তুমি কিন্তু ওটাই বলবে। তুমি কিন্তু বানিয়ে বানিয়ে কিছু বলতে যাবে না, কারণ ওই যে মনস্তত্ত্ববিদ বসে আছেন না ওখানে, সাইকোলজিস্ট, ও কিন্তু তোমায় ধরে ফেলে তুমি বানিয়ে বানিয়ে উত্তর দিচ্ছ। ওই জন্য ন্যাচারালি যে উত্তরটা আসে যে না, এটা একটা খুব ভালো প্রফেশন, এটা একটা লুক্রেটিভ জব, এখানে ভালো মাইনে এবং পশ্চিমবঙ্গে থাকতে পারবো বলে আমি টিচার হতে চাই, কোনো অসুবিধা নেই। সত্যি মতো মুখে বলবেন। আর যদি সত্যি তোমার প্যাশন থেকে শিক্ষা জগতে এসছো যাতে দেশের জন্য কিছু করতে চাও, সোসাইটির জন্য করতে চাও, এটা যদি সত্যি ফিল করে তাহলে টিচারের জন্য এসে থাকো, তাহলে সেটাই বলবে এবং সেটাকে সুন্দর করে বলবার মতো করে নিজেকে তৈরি করে রাখবে। আমি এইখানে যেটা তোমাদের এক্সাম্পল দিয়েছি, এবং আমার দীপান্বিতা তোমাদের এই স্লাইডটা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, আমি ওদেরকে স্লাইডটা দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই স্লাইডের যে কন্টেন্টটা আছে সেটাকে তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো। এইটাকেই ফলো করতে হবে, এরকম কোনো মানে নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা ওই টিচারের কোশ্চেনের পাশাপাশি এই কোশ্চেনটা কিন্তু আসে যে টিচার হিসেবে তোমার কি উইকনেস, তোমার কি স্ট্রেংথ। এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তুমি কেন টিচার হতে চেয়েছিল সেরকম ধরনেরই প্রশ্ন, কিন্তু এইখানে যদি হয়ে থাকে তাহলে আগের থেকে প্র্যাকটিস করে যাবে। স্ট্রেংথটা তোমার নিজস্ব যে স্ট্রেংথ ভিত্তিতে তুমি টিচার হতে চেয়েছো সেটা বলবে, এবং সেটাকে কিভাবে বলবে সেটা তোমার। আমি তোমাকে যে আমার স্ট্রেংথটা কি, আমার স্ট্রেংথটা হচ্ছে যে আমার প্রথমত আমার অনেক ধৈর্য আছে, যেটা একটা টিচারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে ধৈর্য। একটা স্টুডেন্টকে শেখানোর ধৈর্য তোমাকে রাখতে হবে। এটা হচ্ছে আমার যেটা পার্সোনাল মনে হয়, সেটা আমার আছে, ওই জন্য আমি টিচিং লাইনে এসেছি। তারপরে ধরো প্যাশন টু টিচ, সোসাইটির জন্য করা, আমাদের দেশে ফিউচার তৈরি করা,
আমার কিছু প্রফেসরদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি বলে এসেছি, এই অনেক কিছু তোমাদের বলতে পারো, ঠিক আছে? কিন্তু আগে নিজের বলবে যার জন্য তুমি টিচার হতে এসছো, পাশাপাশি নিজের উইকনেসটাও কিন্তু সবসময় বলবে। যেরকম প্রথমে আমি যেরকম তোমাদের খোলাখুলি বলতে পারি যে আমার উইকনেস হচ্ছে আমি একদম মুখস্থ করতে পারি না, একদম আমি মুখস্থ করতে পারি না। আমি আমার পড়ার বা আমার মনে রাখার টেকনিকটা পুরোপুরি অন্যরকম। আমার মনে রাখার টেকনিক তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি। আমার মনে রাখি আমি হচ্ছে ধরো বড় বড় কোশ্চেন একসময় আমি কি করতাম, আমি প্রথম লিখতাম। আমি ইনফ্যাক্ট যেটা করতাম সেটা হচ্ছে অনেক কোশ্চেনের দেখে দেখে খাতা পর খাতা লিখতাম। ওই যে লিখতাম তাতে আমার হ্যান্ড টু আই কোঅর্ডিনেশনের জন্য আমার কিন্তু মনে থাকতো যে কিসের পর কি লিখতে হবে, কিন্তু আমি মুখস্থ করতে পারতাম না, ঠিক আছে? এছাড়া আমার আরেকটা যেটা ছিল সেটা তোমার সাথে আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমি কোনো একটা জিনিসকে ওপর ওপর দেখতাম না। সবসময় আমি সেটার কারণ খোঁজা বা কি কারণে, ধরো আমি একটা ইকুয়েশন পড়ছি, সেই ইকুয়েশনটা শুধু পড়ি না, আমি সেই ইকুয়েশনটা কোত্থেকে এসছে তার অরিজিনালটা আমি জেনে নিই। এইটা থেকে আমার পড়ানো এবং পড়ানোর ক্ষমতাটা চলে আসে, যে আমি একটা ছাত্রকে যখন পড়াবো আমি শুধু বলবো না যে এই নিউটনস ল হচ্ছে এই ইকুয়েশন, আমি তার পেছনে একটা গল্প আছে, তার পেছনে একটা তত্ত্ব আছে, তার পেছনে কিছু নিউটনের অবজারভেশন আছে, এই জিনিসটা থেকে এবং কোন সিম্পল জিনিস থেকে এই ইকুয়েশনটা এসে এটা যদি তুমি জানো তাহলে তুমি ঠিকঠাক ছাত্র পড়ানো, ঠিক আছে? তো এই জন্য নিজের উইকনেস এটা অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এই কোশ্চেনটাকে বিভিন্ন ভাবে করতে পারে। যেরকম ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো যে এখানে সাবজেক্ট কোশ্চেনের মধ্যে না ঢুকতে পারে, ঠিক আছে? ধরো বললো যে তুমি এই সাবজেক্টটাকে কি করে ক্লাসের মধ্যে ইন্ট্রোডিউস করো। যেমন ধরো যেখানে একটা সাবজেক্ট সেটাকে ক্লাসে কি করে ইন্ট্রোডিউস করবে, বা একটা পার্টিকুলার ক্লাসের কথা বলো যে ক্লাস 7-এ তুমি এই সাবজেক্টটা কি করে পড়াবে, বা ক্লাস 8-এ তুমি সাবজেক্টটা কি পড়াবে। একই সাবজেক্টকে তুমি ক্লাস 8-এ কি করে পড়াবে আর ক্লাস 10-এ কি করে পড়াবে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ এই জিনিসগুলো কিন্তু ওরা টিচারের ভেতরে খোঁজে, যে একটা টিচার একটা সাবজেক্ট বা সহজ ছাত্রদেরকে কি করে পড়াবে, কোথা থেকে শুরু করবে। এইটা আরেকটা ভালো করে একটা স্লাইডে আছে, তুমি যদি নেক্সট স্লাইডে যাও। হ্যাঁ, এই কোশ্চেন আমি একজন লিটারেচার বা আর্টসের স্টুডেন্ট কিভাবে খুব সিম্পল ব্ল্যাকবোর্ড আর চকে সাবজেক্টকে ইনক্লুড করতে, সেটা করতে না পারে হাউ টেকনোলজি, বলতে হাউ মেক বা। স্যার আপনার আওয়াজ খুব ব্রেক করছে। হ্যালো, কতক্ষণ আগে থেকে ব্রেক করছে? মানে তাহলে আমাকে আবার পেছাতে হবে। হ্যাঁ স্যার, এবার পরিষ্কার হচ্ছে। হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, মাঝখানে শোনা যাচ্ছিল না, তাই তো? যখনই অসুবিধা হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আর আমি যে এলাকায় থাকি এটা তো একটু পাহাড়ি এলাকা, এখানে একটু এরকম সিগন্যাল অসুবিধা হয়। তো আমি স্টার্ট করি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যেরকম ধরো তোমাকে যদি যে কোনো একটা টপিকের ওপর পড়াতে বলতে পারে, বা তুমি তোমাকে বলতে পারে ইউ চুজ, তাহলে তুমি কিভাবে সিম্পল, ধরো তোমার স্মার্ট বোর্ড নেই। হ্যাঁ, এখন দেখো একটা জিনিস তোমাকে বলি, তুমি পশ্চিমবঙ্গে যে কোনো স্কুলে যদি গিয়ে পড়াও, গ্রামের স্কুল বলো যে কোনো স্কুল বলো, সেখানে সবসময় যে তোমার কাছে ল্যাপটপ কম্পিউটার স্মার্ট ক্লাস থাকবে এরকম ব্যাপার নেই। তো তোমাকে এই সবের ধরনের প্রশ্নের জন্য তোমাকে কিন্তু রেডি থাকতে হবে।
যে তুমি এমন একটা স্কুলে গেছো যেখানে ধরো ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, স্মার্ট বোর্ড নেই, তাহলে তুমি একটা সাবজেক্টকে কি করে ইন্ট্রোডিউস করবে? তো আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি, এটা এক্সাম্পল, এটা এটা বাইরেও অনেক রকম ভাবে তুমি করতে পারো। যেরকম তোমরা যদি বলে যে ল্যাঙ্গুয়েজ এক্সপেরিয়েন্স চার্ট, হ্যাঁ, রিয়েল লাইফ কনটেক্সট, হ্যাঁ, মানে একটা একটা ঘটনাকে বা একটা একটা সাবজেক্টকে তোমাকে বোঝাতে শুরু যদি করতে বলে, যেরকম ধরো তুমি কোত্থেকে শুরু করবে? তুমি ধরো সিম্পল দুর্গা পূজা বা এরকম একটা এক্সাম্পল নিয়ে নিলে, হ্যাঁ, or a visit to a local market, হ্যাঁ, so I will ask students to collectively create a short story or description about it. তুমি স্টুডেন্টদের সাথে অ্যাকচুয়ালি কি হয় জানো তো, যখন একটা ক্লাসে একটা টিচার ঢোকে তখন স্টুডেন্টরা যদি প্রথমেই ভেবে নেয় বা বুঝে নেয় টিচার তাকে পড়াতে এসছে এবং কিছু পড়াবে এবং তার মাথায় ঢোকানোর ব্যবস্থাটা করবে, তখন স্টুডেন্টরা আলসে হয়ে যায়। কিন্তু তোমরা যদি বিভিন্ন ধরনের রিসেন্টলি যেসব মানে মানে কিছু আমি আমি তোমাকে এমনি কয়েকটা ইম্পর্টেন্ট মুভি এক্সাম্পল দিতে পারি, যেখানে দেখবে যে টিচাররা স্টুডেন্টসদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য এবং অ্যাটেনশন ড্র করবার জন্য অনেক রকম এক্সপেরিমেন্টেশন করে। এইগুলো কিন্তু এখনকার এনইপির জন্য খুব দরকার। মানে স্টুডেন্টরা ব্ল্যাক, তুমি কিছু লিখে দিলে স্টুডেন্টরা কপিতে লিখে নিয়ে বাড়ি চলে গেল, এই ধরনের পড়াশোনার কিন্তু একটা চেঞ্জ এসছে। এবং স্বাভাবিকভাবে তোমাকে একটা ক্রিয়েটিভিটি ভাবতে হবে যে তুমি কিভাবে ক্রিয়েটিভলি একটা সাবজেক্টকে তুমি স্টুডেন্টের সামনে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা ধরো বাংলার একটা চ্যাপ্টার তুমি পড়াবে, বা ধরো তুমি বাংলার ব্যাকরণ পড়াবে, ঠিক আছে। তুমি যদি প্রথমে গিয়ে ক্লাসে শুরু করো যে এইটা হচ্ছে ব্যঞ্জন, মানে কি বলে সন্ধি, সন্ধি বিচ্ছেদ, এরকম করে শুরু করে দাও, তাহলে কিন্তু স্টুডেন্ট অটোমেটিক্যালি ইন্টারেস্ট পাবেন। তাহলে সেই ক্ষেত্রে তুমি স্টুডেন্টের ইন্টারেস্টটা কিভাবে ক্রিয়েট করবে? যদি এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমার আজকালকার দিনে করা হয়, দেখা যায়, দেখতে চাই যে মানে টিচার কতটা ক্রিয়েটিভ। তো তাই জন্য তোমরা কিন্তু অলরেডি এরকম ধরনের কিছু ক্রিয়েটিভ ভাবে কিভাবে স্টুডেন্টকে একটা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে হয় সেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। একটা পার্টিকুলার সাবজেক্ট চুজ করে নেবে, চাইলে তোমরা একটু কঠিন সাবজেক্টও চুজ করতে পারো, হ্যাঁ, যেগুলো স্টুডেন্টরা জেনারেলি পড়তে চায় না বা সহজে মন দিতে চায় না, এরকম একটা সাবজেক্টকে তুমি যদি ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমার পয়েন্টস বেশি পাবে বলে আমার মনে হয়। আর তুমি একটা সহজ সাবজেক্টকেই পড়াতে যাও ইন্টারভিউতে, তাহলে কিন্তু আমরা তার থেকে তুমি যদি একটু কঠিন সাবজেক্ট চুজ করে নাও তাহলে কিন্তু ওরা একটু অবাক, বা এ একটা ভেবেছে, এ টিচার হিসেবে ভাবছে, এ ভাবনা চিন্তা করছে, এটা যদি ওরা বোঝে তাহলে কিন্তু তোমরা মার্কসটা বেশি পাবে। তেমনি ভাবে ওয়ার্ড ওয়াল, সেন্টেন্স ফ্যাক্টরি, এরকম ভাবে যে বিভিন্ন ধরনের নিউ ভোকাবুলারি ওয়ার্ডস, হ্যাঁ, উইল বি অ্যাডেড হিয়ার। মানে ধরো মানে স্টুডেন্টদের মধ্যে ভাগ ভাগ করে দিলে, গ্রুপ করে দিয়ে বললে যে একটা টপিক নিয়ে আলোচনা করো, মানে গ্রুপ ডিসকাশন করো, একটা গল্প, একটা কোন একটা কাল্পনিক চরিত্র নিয়ে আলোচনা করো এবং বলো তোমরা সেখান থেকে কি শিখে, এরকম ধরনের। মানে আমি বলতে চাইছি যে ইনোভেটিভ লার্নিং এর যে প্রসেস গুলো আছে এনইপির জন্য যেটা দরকার, সেরকম ধরনের প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ বোর্ডে গেলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট স্লাইড। ধরো তুমি রোল প্লে অ্যান্ড ড্রামা শেখাচ্ছ, তাহলে একটা ছোট স্টুডেন্টদের একটা থিয়েটারের মতো করে একটা আর্ট, মানে একটা নাটকের ভেতর দিয়ে তুমি স্টুডেন্টকে অনেক কিছু শিখিয়ে দিতে পারো। হ্যাঁ, যেরকম ধরো তুমি একটা, ধরো তুমি ইংলিশ পড়াচ্ছ, ঠিক আছে, কিন্তু ধরো স্টুডেন্ট ইংলিশ পড়তে চাইছে না বা ক্লাসের মধ্যে ধরো অশান্তি করছে, মন দিচ্ছে না, তখন তুমি একটা একটা খুব কমন ইন্টারেস্টিং গল্প সেটাকে ইংরেজিতে বলতে শুরু করলে তখন স্টুডেন্টরা কিন্তু শুনবে। এবার এই যে তুমি গল্পটা, একটা কমন গল্প যেটা বাংলাতে ওরা জানে বা শুনেছে, এরকম একটা গল্প তুমি যখন ইংরেজিতে বলছো, যেহেতু তুমি ইংলিশ পড়াতে এসছো, সেহেতু ওরা কিন্তু গল্পটা শুনছে। এই যে গল্পটা ওরা শুনছে, ইংলিশে শুনছে, এই শুনতে শুনতে কিন্তু ওরা ইংলিশটা শিখছে। এবারে
যখন তুমি গল্পটা বলছো তখন কায়দা করে এমন এমন জায়গাতে তুমি থামছো বা এমন এমন জায়গাতে স্পেসিফিক্যালি কোনো একটা পার্টিকুলার জিনিসের মানে বুঝিয়ে দিচ্ছ, ওরা কিন্তু গল্পটা শুনতে শুনতে সেটা শিখছে। তো এইভাবে যদি তুমি ইংরেজিটা পড়াও তাহলে কিন্তু শিখবে। এবার তুমি যদি ঢুকেই বলো এটা প্রোনাউন, এটা নাউন, এটা অবজেক্টিভ, অনেক সময় স্টুডেন্টরা সেটা ইন্টারেস্ট পায় না। কিন্তু এইভাবে তুমি যদি গল্প বলতে বলতে, আচ্ছা বলো তো এইটা মানে এটা হলে কি হবে, ওটার উত্তর কি বলা উচিত, মানে তুমি বাচ্চাদের অ্যাটেনশনটা কি করে ড্র করছো নিজের দিকে, সেটা কিন্তু অ্যাজ এ টিচার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারভিউ বোর্ডে যদি সেই সুযোগটা পাও তাহলে আমার মনে হয় ইন্টারভিউতে যারা বসে আছে তাদেরকে যদি কিছুক্ষণের জন্য হলেও তোমার স্টুডেন্ট হিসেবে ভাবো তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে। তুমি এমন ভাবে পড়াচ্ছ যাতে মনে হচ্ছে সেই যাদেরকে তুমি পড়াচ্ছ বা ইন্টারভিউতে তারাই তোমার স্টুডেন্ট। তো এমন ভাবে তুমি বুঝবে যেন তাদেরও তুমি সেইভাবে ইনভলভ বা ইন্টারাকশন করতে পারো। আমি হলে কিন্তু তাই করবো। আমি হলে একটা গল্পের মাধ্যমে বলবো এবং গল্প বলতে বলতে বলবো আচ্ছা তাহলে বলো তো তাহলে এটা কি হয়, বলে এমন উত্তর ফেলবে যেন ওরা তোমার কথা শুনতে শুনতে উত্তরও দিয়ে দেবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার ইজ ইয়োর সাকসেস। এবং সেটা ওরা বুঝে যাবে যে হ্যাঁ তুমি অ্যাটেনশন ড্র করতে পারো। এবং এখনকার দিনে টিচারদের এই অ্যাটেনশন ড্র করাটা কিন্তু সব থেকে কঠিন কাজ। এই অ্যাটেনশন ড্র করা যদি তুমি পারো এবং তোমার যদি প্র্যাকটিসের মধ্যে এটা হয় তাহলে কিন্তু তুমি প্রচুর মার্কস পাবে ইন্টারভিউ। নেক্সট স্লাইড। আচ্ছা, এইখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যত রকম সরকারি প্রকল্প যেগুলোতে বিশেষ করে স্কুল ইনভলভ হয় সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে। ভালো করে তোমরা সবাই পড়াশোনা করেছো এবং আরো নিশ্চয়ই পড়াশোনা করবে। এবং এই প্রকল্পগুলোর কবে বাস্তবিত হয়েছিল, এই প্রকল্পগুলোর কি কি পজিটিভ দিক আছে, কি কি প্রবলেম ফেস করা হয়, এ সমস্ত কিছু। এবং কয়েকটা ধরো প্র্যাকটিক্যাল হুট করে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, ধরো আমি আমি মানে স্টুডেন্ট, আমি এসে স্কুলে মিড ডে মিলে দেখলাম যে ডিম কম পড়েছে। তাহলে এরকম একটা পরিস্থিতিতে তুমি একটা টিচার কিভাবে সামলাবে? হ্যাঁ, মানে তোমাকে কিছু ক্রিটিক্যাল প্রবলেম হুট করে বলা হবে, তখন তার যে সামলার প্রসেস গুলো সেটা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস হিসাবে তুমি কিভাবে সেই নর্মসটাকে ইমপ্লিমেন্ট করবে সেটাও কিন্তু টিচারকে জানতে হয়। এবং সেটারও টেস্ট কিন্তু ইন্টারভিউ বোর্ডে তোমার হবে। তোমাকে এমন একটা প্রশ্ন করা হতে পারে যেখানে যদি এই প্রকল্পগুলো সম্বন্ধে সবটা না জানো তাহলে তার ইমপ্লিমেন্টেশনের সময় যে প্রবলেমগুলো ফেস হতে পারে সেই প্রবলেমগুলোর সলিউশন হিসাবে গভর্নমেন্টের প্রোটোকলে কি লেখা আছে সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি এখানে নেগেটিভ মার্কস পাবে। ওই খুব মানে বিশেষ করে এনইপিটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। ন্যাশনাল এডুকেশন পলিসিটা এখনকার দিনের কি তার পজিটিভ দিক কি নেগেটিভ দিক, ন্যাশনাল এডুকেশন পলিসি, তারপর যত রকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত পলিসি আছে সবগুলো বিশেষ করে যেগুলো স্কুল রিলেটেড এগুলো ভালো করে জেনে যাবে। নেক্সট। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে মানে তোমাকে কি ধরনের কোশ্চেন করা হতে পারে তার উপর আলোচনা। আচ্ছা, এখানে আমি 5 মিনিট সবাইকে জিজ্ঞেস করবো কারণ আমি এরপরে একটা অন্য বিষয়ে যাবো। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এতক্ষণ যারা আমি বললাম। কারোর যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, স্যারকে জিজ্ঞাসা করুন। বা ধরো এখন যদি মাথায় নাও আসে, আমার স্লাইড গুলো নিয়ে যখন তোমরা পড়াশোনা করবে তখন যদি মনে হয় কিছু তখন পাঠিয়ে দিও, আমি স্যার আমার একটা প্রশ্ন আছে। পড়ার চেষ্টা করব। স্যার, হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন বলুন। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ডেমনস্ট্রেশনে যখন আমরা ডেমনস্ট্রেশন দেব তখন সেখানে তো সবাই অভিজ্ঞ ব্যক্তি এবং ক্লাসরুম এনভায়রনমেন্ট আমরা ওখানে আমাদের ক্রিয়েট করতে হবে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ভাবতে হবে। কিন্তু আমরা
বোঝানোর সময় সম্বোধন কিভাবে করব? মানে ওনারা তো মানে তুমি করে বা মানে সাধারণত ক্লাসরুমে যেমন করে স্টুডেন্টসদের পড়ানো হয় তেমন করেই কি সম্বোধন করব, সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। না, তুমি প্রথমেই বলে দেবে যে দেখুন এখন যখন আমি ক্লাসরুমে ডেমনস্ট্রেশন দিচ্ছি আপনারা কিন্তু আমার স্টুডেন্ট, ব্যাস এটা আচ্ছা বললে দেখবে তাহলে হেসে রাজি হয়ে যাবে। আচ্ছা পরিষ্কার আচ্ছা, বলবে স্যার এখন যখন আমি ডেমনস্ট্রেশন দেবো অ্যাজ এ টিচার ঠিক দেন আছে ইউ উইল বি মাই স্টুডেন্টস, সো আই উইল অ্যাড্রেস ইউ অ্যাজ মাই স্টুডেন্টস, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক স্যার আছে আমার স্যার, একটা থ্যাংক ইউ কোশ্চেন থ্যাংক ইউ। আর রয়েছে। আর আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার যখন আমরা ডেমনস্ট্রেশন দেব তখন কি সব স্যারের দিকে তাকিয়ে অ্যান্সার করব নাকি যেই স্যার জিজ্ঞেস করছেন পার্টিকুলার ওনার দিকেই তাকিয়ে উত্তর দেব? তুমি যখন ক্লাসে কোনো স্টুডেন্ট তোমাকে কোশ্চেন করে তুমি কি শুধু তার দিকে তাকিয়ে কোশ্চেন উত্তর দাও? না স্যার। তাহলে এখানেও তাই করবে না, এখানে সবাইকে অ্যাড্রেস করেই কোশ্চেন উত্তর দেবে, এমন ভাবে যেন করবে যেন মনে হচ্ছে ক্লাসে যখন একটা স্টুডেন্টটা কোশ্চেন করে ধরে নাও তুমি সেটা সবারই কোশ্চেন, সেইভাবে যেমন করে উত্তর দাও এখানে এইভাবে উত্তর দেবো। থ্যাংক ইউ স্যার আমার স্যার আমার একটা স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যালো, বলো। স্যার বলছি বলছিলাম স্যার আপনি যে বললেন স্যার আমার মনে হয় ঠিকই এক এক করে কোশ্চেন। কোশ্চেন করলে ভালো, কারণ এতজন একসাথে করলে জিনিসটা হচপচ হয়ে যাচ্ছে। এক আচ্ছা, একজন আচ্ছা। করে করুন, এক আমি একজন করে করুন। আচ্ছা স্যার বলছিলাম যে আপনি বললেন যে ঠিকই কোশ্চেনের অ্যান্সার, তো এমন কিছু কোশ্চেন করতেই পারে যেটা হলো অ্যান্সার হলো সেই মুহূর্তে মনে পড়ছে না, ঠিকই কোশ্চেন হ্যাঁ এটা কিন্তু খুব একটা বলতেই ভালো হবে। কোশ্চেন করেছো। হ্যাঁ খুব একটা ভালো কোশ্চেন করেছো। যদি তোমার সেই মুহূর্তে প্রশ্নটার উত্তর না মনে পড়ে তাহলে পরিষ্কার বলে দেবে স্যার এই কোশ্চেনটার উত্তর আমার জানা নেই, না স্যার ওইখানে বলছি আমি বসে যে কোনো একটা টাইম করার প্র্যাকটিক্যাল, চেষ্টাটা করবেন। আমি বলতে চাচ্ছি স্যার কোনো একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করলো, বললো যে স্যার বললো যে আচ্ছা আজকে তো ক্লাসে একজন টিচার অ্যাবসেন্ট আছে আর আপনি হলো ওই ক্লাসে গিয়ে ক্লাস করা, কিন্তু আমার ওটা সাবজেক্ট নয়, তো সেই সময় আমি কি অ্যান্সার দেবো? আমি সাপোজ আমার কোনো ম্যাথের সাবজেক্ট নেই আমার, কিন্তু আমাকে বললো যে ম্যাথের সাবজেক্ট ক্লাস করা, তো আমি সেই সময় কি অ্যান্সার দেবো? আমি এই জিনিসটা না তাহলে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আপনি বলতে চাইছেন যে ধরুন আপনি ম্যাথের টিচার কিন্তু আপনাকে ইংলিশের ক্লাস নিতে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি আপনি জিজ্ঞেস করবেন স্যার তাহলে কি আমাকে গিয়ে ম্যাথেরই ক্লাস নিতে হবে নাকি আমি ম্যাথের ক্লাসে ইংলিশ পড়াবো? এটা তো আপনি না, জিজ্ঞেস করতেই পারেন প্রিন্সিপালকে। হ্যাঁ তো আমাকে বললো ইংলিশ পড়াতে, তো ইন্টারভিউয়ার হ্যাঁ বললো তখন যে আপনি কি করবেন? তখন আপনি বলবেন হ্যাঁ পড়ে দেবো। দেখুন আপনি টিচার, হুম, আপনি হচ্ছেন টিচার, ঠিক আছে? আচ্ছা, টিচারকে সমস্ত রকম অবস্থার জন্য তৈরি থাকতে হয়। এবার আপনি তখন সেই মুহূর্তে আপনাকে যদি বলেই দিল যে আপনি ইংলিশ ক্লাসে যাচ্ছেন আপনি ইংলিশ পড়াবেন, যদিও সেটা কিন্তু প্রিন্সিপালের বলা কথা নয়, হ্যাঁ ঠিক আছে? আপনি যদি অবশ্যই। ম্যাথের টিচার হয় আপনাকে বলতে হবে যে আপনি ইংলিশের ক্লাসটা খালি আছে আপনি গিয়ে ম্যাথ পড়িয়ে দিন, কিন্তু আপনাকে সে যদি বলে যে না আপনি ইংলিশ ক্লাসে গিয়ে আপনি ইংরেজিই পড়ান কিন্তু আপনি ম্যাথের টিচার, সেক্ষেত্রে আপনি কি করবেন এটাই আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ এটাই বলতে চাই, মানে প্র্যাকটিক্যাল প্রশ্ন যেগুলো যে অ্যান্সার দিতেই হবে, তো এইসব জায়গা তো হ্যাঁ বললে আপনি তো বলবেন হবে না হ্যাঁ যে পড়িয়ে দেবো ইংরেজি, আপনি বলবেন হ্যাঁ আমি ইংরেজি পড়িয়ে দেবো, হ্যাঁ, আমি ঠিক বলে আছে। দেবেন। আমি একটু ইন্টারাপ্ট হুম, করছি। ধন্যবাদ। আমরা এখানে যারা হ্যাঁ আমরা আছি আমরা সকলে বিএড কমপ্লিট করেছি, রাইট? আমাদের বিএডে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। আশা করি আপনারা সকলেই পড়েছি। ফলত একটা সাবজেক্ট যেটা, এই প্রশ্নটার উত্তর ঠিক এটাই হতে পারে যে যে সাবজেক্ট আমি যদি না জানি, যদি আমাকে অন্য একটা সাবজেক্টের ক্লাসে পাঠানো হয়, সেক্ষেত্রে সেই ক্লাসরুম ম্যানেজমেন্টটা করার ক্ষমতা হয়তো অ্যাজ এ বিএড কমপ্লিট স্টুডেন্ট বা অ্যাজ এ এসএলএসটি অ্যাসপিরেন্ট হিসাবে একজন উডবি টিচার হিসাবে আমাদের থাকা উচিত। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ইউ আর নট এলিজিবল ফর এ টিচার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি আমার সাবজেক্ট বাংলা,
আমাকে একটা অঙ্কের ক্লাসে পাঠানো হলো, তাহলে সেই অঙ্কের ক্লাসের 45টা মিনিট তাদেরকে ওই জায়গায় চুপচাপ বসিয়ে রাখা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, শুধু কিন্তু চুপচাপ বসিয়ে রাখা নয়, বিভিন্ন অঙ্কের অ্যাক্টিভিটির মাধ্যমে বসিয়ে রাখার ক্ষমতা আশা করি আমাদের আছে। ঠিক আছে, ঠিক এরকম একটা উত্তর আমাদেরকে দিতে হবে, আর সঙ্গে আমাদের যোগ করতে হবে ঠিক ক্লাসরুম ম্যানেজমেন্ট। এইটা আর একটা জিনিস যোগ করতে হবে, যেটা আমরা এনইপি 2020 যেটা স্যার কিছুক্ষণ আগে বলেছেন, সেখানে একটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। এখন বর্তমানে আমি বাংলা নিয়ে পড়ছি মানে শুধু আমাকে বাংলার মধ্যে আবদ্ধ থাকতে হবে সেটা কিন্তু নয়। ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে যে আপনাকে অন্য একটা সাবজেক্টের ক্লাসে যদি পাঠানো হয় সেক্ষেত্রে আপনি কি করবেন। তখন আপনি এনইপি 2020 রেফারেন্স টানবেন, সেই সঙ্গে সঙ্গে বলবেন যে বিএডে আমরা পড়ে এসেছি ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা ক্লাস আমরা কিভাবে ম্যানেজ করব, 45টা মিনিট কিভাবে তাদেরকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বসিয়ে রাখতে পারি সেটা আমরা জানি, সেই দক্ষতা আমরা অর্জন করেছি বিএড এর ট্রেনিং এই। ফলত সেই ক্লাসের ওই 45 মিনিট বা 30 মিনিট, তার বেশি তো ক্লাস হয় না, ওই 30 মিনিট আমরা ওই ক্লাসে ম্যানেজ করতে পারবো, বা বিভিন্ন অঙ্কের অ্যাক্টিভিটির মাধ্যমে কিংবা বিভিন্ন ইংরেজির অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রশ্নের উত্তর এটাই হওয়া উচিত। হ্যাঁ, তারপরে দীপান্বিতা আমার একটা বিয়ে করে নেওয়া উচিত, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তো সমস্যা। কেন ভাই সমস্যা? একটা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা একটা আর্টসের সাবজেক্ট, সেখানে গিয়ে সায়েন্সের সাবজেক্ট কি করানো সম্ভব? দেখুন, আপনার তেমন কিছু হেডমাস্টার আপনার উপরে চাপাবেন না, বা এক্সামিনার বা ইন্টারভিউয়ার্স তেমন কোনো প্রশ্ন করবেন না যেটা আপনার পক্ষে সম্ভব নয়। যদি আপনি বাংলার স্টুডেন্ট হন, এখন একাদশ দ্বাদশের ফিজিক্স ক্লাসে আপনাকে কোনোদিন পাঠাবে না, বোঝাতে পারছি আশা করি। যদি আপনি বাংলার স্টুডেন্ট হন, হয়তো একাদশ দ্বাদশের ইতিহাস ক্লাসে আপনাকে পাঠাতে পারবে, বা পাঠাতে পারে যদি আপনার পাশে সেই সাবজেক্টটা থাকে। আপনার পাশের সাবজেক্ট তো দেখবে, আপনার বায়োডাটা দেখবে, দেখে বলবে আপনি যদি বাংলার স্টুডেন্ট হন, একটা ইতিহাসের ক্লাসে যদি আপনাকে পাঠানো হয় তখন আপনি কি করবেন। তা আশা করি আপনার পাশে যে সাবজেক্ট আপনি পড়ে এসছেন 40 বা 45 মিনিটের জন্য, সেই ক্লাসটা আপনি ম্যানেজ করতে পারবেন। দেখুন, এমন কোনো প্রশ্ন ওনারা করবেন না, বা এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা আমাদেরকে পাঠাবেন না যে পরিস্থিতিতে আমরা হাবুডুবু খাবো, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গা থাকবে তেমন প্রশ্নই কিন্তু ওনারা করবেন, কারণ ওনারা কিন্তু চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ নিতে আসছেন, চাকরি নেওয়ার জন্য নন। আশা করি বোঝাতে পারছি। তাই অবান্তর প্রশ্ন করে স্যারকে থামাবেন না, ওনাকে বলতে দিন। হ্যাঁ, ধন্যবাদ। স্যার বলুন। তো এখন যেটা আমার আর 2-3টে স্লাইড আছে, তার মধ্যে যেটা আমি মেইনলি হাইলাইট করবো সেটা হচ্ছে, এবং যেটা আমি অলরেডি কয়েকজন এক্সপার্টের কাছ থেকে জানলাম, সেটা হচ্ছে যে কোনো মানে ধরো তুমি যদি প্রাইমারি মানে ক্লাস 10 পর্যন্ত যে টিচার বা যদি 12 পর্যন্ত টিচারও হয়, তাহলে তাদের কিন্তু ফান্ডামেন্টাল নলেজটা কিন্তু তাদের খুব ক্লিয়ার রাখতে হবে। কারণ প্রশ্ন যেগুলো হবে সাবজেক্টের থেকে ডাইরেক্ট, সেগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল। কথাটা কাটছে স্যার, কথাটা কাটছে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি একটা ফোন আসছিল বলে কথাটা কাটছিল। এখন শোনা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, আপনি বলুন। হ্যাঁ, তো ফান্ডামেন্টাল মানে কিভাবে, আমি যেটা এখানে মেনশন করি যে after your subject prepare the concepts of your subject both PG and UG। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেটা আমি জানলাম সেটা হচ্ছে যে যদি 11-12 এর টিচার হয় তাহলে কিন্তু 12 এর যে ফান্ডামেন্টাল সাবজেক্ট গুলো আছে সেইগুলো একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তেমনি যদি ক্লাস 10 এর আপ টু 10 টিচার হয়, 9-10 হয়, তাহলে কিন্তু 10 এর যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার্স গুলো আছে তার মানে ফান্ডামেন্টাল জিনিসগুলো যেন খুব ক্লিয়ার থাকে। এছাড়া নো দ্য স্কুল কারিকুলাম, মানে এই যে তুমি বললাম যে বোর্ডের যে সমস্ত কারিকুলাম সম্বন্ধে, কোন সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে ভালো রকম জ্ঞান রাখতে হবে। ইউ শুড বি এবল টু ডিসকাস দ্য চ্যাপ্টার্স, কি কনসেপ্ট। তা তোমাকে হুট করে বলতে পারে আচ্ছা সিলেবাসে কি কি আছে বলুন তো, মানে সিলেবাসটাও যেন ভালো করে মানে জানা থাকে যে কি কন্টেন্ট কি কি আছে।
এবং বেশ কিছু ভালো ভালো টেক্সট বুক সম্বন্ধে কিন্তু ভালো আইডিয়া রাখতে হবে। আমি হলে কি করতাম আপনাদের জায়গায়, যে কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুককে ভালো করে পড়তাম। দেখুন, একজনের পক্ষে তো সব complete করা সম্ভব না। একটা বা দুটো টেক্সট বই যেটা স্ট্যান্ডার্ড ভালো টেক্সট বই, সেটা কিন্তু এমন ভাবে আপনার জানা হতে হবে যাতে অলমোস্ট কোন থেকে কি আছে সেটাও আপনি জানেন অ্যাজ এ টিচার। এইটা যদি আপনার থাকে, এটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এবং অ্যাডেড নাম্বার ক্যারি করে, ঠিক আছে? তো এটা দরকার। সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ পেডাগজি অ্যান্ড টিচিং মেথডোলজি। স্যার স্ট্যান্ডার্ড থেকে So কি you will বললেন notice- আরেকবার বলবেন? শুনতে পাইনি আসলে। স্ট্যান্ডার্ড মানে আচ্ছা, স্ট্যান্ডার্ড বইয়ের কথা বলছিলাম। যেরকম ধরুন আপনাদের নিজেদের যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। একটু নেটওয়ার্ক হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার বলুন, এবার বলুন। হ্যালো, বলুন স্যার, বলুন। হ্যাঁ। তো হ্যাঁ স্যার, হ্যাঁ তো এবার শুনতে স্ট্যান্ডার্ড পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ যে বইগুলো আপনাদের সাবজেক্টের স্ট্যান্ডার্ড টেক্সট বই, তাদের মধ্যে একটা দুটো টেক্সট বই সম্বন্ধে আপনাদের পুরো পুঙ্খানুপুঙ্খানু নলেজ থাকতে হবে। ইনফ্যাক্ট আমি যদি আপনাদের জায়গায় হই, তাহলে সেই টেক্সট বইয়ের কি কন্টেন্ট, অলমোস্ট কোন পেজে কি আছে, কার পরে কি আছে, এই পুরো জিনিসটা সবকিছু বই না হলে একটা দুটো বইয়ের টেক্সট বুকটা যেন আপনাদের সমস্ত রকম নখদপন্ন থাকে, এটা কিন্তু আপনারা মেক শিওর করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আন্ডারস্ট্যান্ডিং অফ পেডাগজি অ্যান্ড টিচিং মেথোলজি। তো বলছে ইউ আর নট জাস্ট আ স্কলার, ইউ আর আ টিচার। তো চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বোধহয় আপনাদের বিএড এ বোধহয় পড়ানো হয়, তাই তো দীপান্বিতা? তোমাদের বিএড এর হ্যাঁ, চাইল্ড সাইকোলজি এন্ড ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, তো এইগুলো তো আপনাদের জানা উচিত যে বি প্রিপেয়ার্ড টু আনসার কোশ্চেন্স অন হাউ চিলড্রেন অফ ডিফারেন্ট এজ গ্রুপ লার্ন। হ্যাঁ, মডার্ন টিচিং মেথডস, যেগুলো মডার্ন টিচিং মেথডস আপনাদের ট্রেনিং দেওয়া হয়, এইগুলো আমি কভার করছি না, কারণ এগুলো বিএড এর ব্যাপার। আমি নিজে যেহেতু বিএড নই, আপনারা আমার থেকে ভালো জানবেন। লেসন প্ল্যানিং কি করে তৈরি করতে হয়, হ্যান্ডলিং ডাইভার্স লার্নার্স, এগুলো আপনার পুরোপুরি বিএড এর দিক থেকে। তাহলে একটা দিক হচ্ছে আপনার ফান্ডামেন্টাল, মানে যে সাবজেক্টের আপনি লোক, সেই সাবজেক্টের ফান্ডামেন্টালস গুলোর জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে। আরেকটা হচ্ছে আপনাদের যে বিএড এর যে কারিকুলামটা, সেইগুলোকে কি করে ইউটিলাইজ করতে হয় ফর টিচিং মেথড, সেটা আপনারা ভালো জানবেন, সেটা আপনার জানতে হবে। আচ্ছা, থার্ড যেটা, নেক্সট স্লাইডে তুমি যদি যাও দীপান্বিতা, সেটা হচ্ছে নলেজ অফ দ্য এডুকেশনাল ল্যান্ডস্কেপ অফ ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটাতে তোমাদের যেটা আমি বলছিলাম সবাইকে, সেটা হচ্ছে যে তোমাদের কি কি প্রোগ্রামস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যেরকম সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, মিড ডে মিল স্কিম, কন্যাশ্রী প্রকল্প, এই সমস্ত স্কিম সম্বন্ধে পুঙ্খানু ধারণা থাকতে হবে। সমস্ত স্কিমের বোথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ও ক্রিটিক্যাল সিচুয়েশনে কি কি রুলস গভর্নমেন্ট অনুযায়ী, কি কি রুল অনুযায়ী তোমাকে স্টেপ নিতে হবে, এই সমস্ত কিছু যেন ক্লিয়ার কাট থাকে। ল্যাঙ্গুয়েজ পলিসি, কারেন্ট ডেভেলপমেন্টস, মানে কোনো আপডেটেড ডেভেলপমেন্ট হয়েছে কিনা, কোনো পার্টিকুলার স্কিমের কোনো আপডেশন হয়েছে কিনা, কোনো অ্যাডেড নিয়ম অ্যাড হয়েছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তোমরা যেন আপডেটেড থাকো। নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউটস অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। এটা তো তোমাকে শুরুতেই বলেছিলাম যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, ক্ল্যারিটি অফ স্পিচ। এই ক্ল্যারিটি অফ স্পিচে অনেকে বলছিল যে আমি পুরো বাংলায় বলবো না পুরো ইংরেজিতে বলবো। এইখানে আবার বলি যে তুমি জোর করে কোনো কিছু করতে চাও না, যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য হবে সেটা করবে। তুমি যদি পুরোপুরি বাংলাতে কথা বলতে পারো তাহলে বাংলাতে বলবে, তুমি যদি পুরোপুরি ইংলিশে বলতে চাও তাহলে ইংলিশে বলবে, তুমি যদি বাংলা ইংলিশ মিশিয়েও বলতে চাও বলবে, কিন্তু এমন কিছু করবে না যাতে মনে হয় তুমি কৃত্রিম ভাবে করছো, ঠিক আছে? এই ব্যাপারটাকে চেষ্টা করবে প্রফিসিয়েন্সি নিয়ে আসার। আর প্যাশন ফর টিচিং, প্রবলেম সলভিং অ্যাটিটিউড, এটা নিয়ে তো আলোচনা হয়েই গেছে। নেক্সট স্লাইড। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। মানে তোমার আশেপাশে, আচ্ছা একটা জিনিস বলো, তোমরা এই যারা আছো এখনো আমি দেখতে পাচ্ছি 56 জন, আচ্ছা এরা কি সবাই রেগুলার খবরের কাগজ পড়ো? না স্যার পড়া হয় না। হ্যাঁ স্যার, মোটামুটি।
তাহলে বাবা একটা জিনিস আমি বলি যে কালকে থেকে সকাল থেকে খবর কাগজটা পড়া শুরু করো। অন্তত দিনে আধ ঘন্টা থেকে 45 মিনিট খবর কাগজটা পড়ো। কারণ এই যে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, শুধু ওই আনন্দবাজারের অনলাইন স্ক্রল করে কয়েকটা খবর দেখে নিলাম এরকম করলে হবে না। একটা খবর কাগজের পুরো পোর্শনটা, এবং আজ থেকে শুরু করো, যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিন অভ্যেস করো রোজ খবর কাগজটা অন্তত আধ ঘন্টা 45 মিনিট পড়া। এটা খুব জরুরি। এইটা টিচার মানে টিচারকে কিন্তু শুধু পড়ানোর জানলে হবে না, শুধু সাবজেক্ট জানলে হবে না। এখনকার টিচারকে একটা ওভারঅল জ্ঞানী মানুষ হতে হবে। আর তখনই তো তুমি আরেকটা মানুষ তৈরি করতে পারবে। তাহলে আগে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে, তারপর তুমি একটা ভালো মানুষ তৈরি করতে পারবে। তো ভালো মানুষ হতে গেলে তোমাকে তোমার আশেপাশে কি হচ্ছে, দেশ বিদেশে কি হচ্ছে, পলিটিক্যাল সিনারিওতে কি হচ্ছে, এই সমস্ত খবর রাখতে হবে। তোমাকে এটাও জানতে হবে যে ট্রাম্প আমেরিকায় বসে বসে কি করছে, তোমাকে জানতে হবে রাশিয়ার যুদ্ধের ফল কি হচ্ছে, তোমাকে এটাও জানতে হবে চায়না আর ইন্ডিয়ার মধ্যে কি ধরনের সমঝোতা হচ্ছে। এই সমস্ত কিছুও তোমাকে জানতে হবে। তোমাকে দেশের পলিটিক্যাল সিনারিও সম্বন্ধেও জানতে হবে। এইগুলো জানবার জন্য খবর কাগজ পড়াটা খুব দরকার। আমার এই অভ্যেসটা চিরকালের ছিল, ছোটবেলা থেকে, ওই জন্য আমি এখনো খবর কাগজ পড়ি। রোজ খবর কাগজ না পড়লে আমার ঘুম ভাঙে না। তো খবর কাগজটা কিন্তু পড়া দরকার। দ্যাট তুমি যদি আজকে থেকে শুরু করো যে আমি জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করব, ওইভাবে কিন্তু তুমি জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করতে পারবে না। জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করবার জন্য আইদার তোমাকে রেগুলার খবর শুনতে হবে, আর নইলে রেগুলার খবর কাগজ পড়তে হবে। ঠিক আছে? ওই জন্য এখানে লেখা আছে আর টিচার ইজ এক্সপেক্টেড টু বি আ অল ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল, মানে একজন মানুষের মতো মানুষ। এই টিচারকে দেখেই তো একটা স্টুডেন্ট শিখবে। তাহলে টিচার শুড বি অ্যান এক্সাম্পল, যাকে আমরা কাউকে একটা টিচারকে দেখে তো টিচার হতে চেয়েছিলাম, যাতে তোমাকেও একটা স্টুডেন্ট দেখে সে যেন টিচার হতে চায় বা চাইবে, সেটা হওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে? এটা বারবার মনে রাখবে। ওই জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট, এডুকেশনাল নিউজ, সোশ্যাল ইস্যুস, এই সমস্ত কিছু খবর কাগজে। এবং আমি তোমাদের কয়েকটা খবর কাগজ বলতে পারি যে খবর কাগজগুলো পড়লে তোমরা শুধু পলিটিক্স বা শুধু কুটকাচালি শিখবে না। তার মধ্যে আমি যেটা পড়ি সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস টা কিন্তু একটা মানে কোনো বায়াস না হয়ে খবর লেখে। ইন্ডিয়ান এক্সপ্রেসটা তোমরা পড়তে পারো, একটু দামি খবর কাগজ। আর এছাড়া তোমরা এত রকম পয়সা খরচা করছো, এত রকম টিউশন নিচ্ছ, এত কিছু করছো, ইন্ডিয়ান এক্সপ্রেসটা না হয় 1 মাস 2 মাস সাবস্ক্রাইব করলে। এছাড়া এমনি আনন্দবাজার পত্রিকাও ভালো করে পড়তে পারো। ঠিক আছে? স্টেটসম্যান নিতে পারো। তো এই 2-3টে খবর কাগজ তোমরা যদি রেগুলার নাও অন্তত ইন্টারভিউ আগে পর্যন্ত, এবং আমার মনে হয় এটা তোমরা যদি অভ্যেস করে ফেলো তাহলে সারা জীবন পড়তে পারবে, সারা জীবন সাকসেসফুলি টিচিং করতে পারবে। লাস্টে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাওয়ারনেস, যেটা কিন্তু খুব দরকার। যে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার স্কুলে একটা হঠাৎ করে কিছু হলো, সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি গুলো কি করে পালন করবে, অ্যাজ পার গভর্নমেন্ট রুল বুক কি করে চলবে, এই জিনিসগুলো জানবার জন্য কিন্তু অবশ্য তোমাদের বিএডে বোধহয় এগুলো শেখানো হয়। দীপান্বিতা, এগুলো কি শেখানো হয় বিএডে? হ্যাঁ, একটা এরিয়া আছে। হ্যাঁ, তো তার জন্য কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে, বেশ কিছু ধারা জানতে হবে, যে কখন কোথায় কোন ঘটনা হুট করে স্কুলে ঘটে গেলে সেটাকে কি করে তুমি ম্যানেজ করবে। এই জিনিসগুলো কিন্তু কোন কোন ধারা তার জন্য অনুযায়ী তোমাকে স্টেপ নিতে হবে, এবং ইমিডিয়েটলি কাকে রিপোর্ট করতে হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। মানে আমার বলছি, টিচার হতে গেলে কিন্তু টিচারই করা এখনকার দিনের পরিস্থিতিতে কিন্তু অত সহজ নয়। আমাদের সময় যারা টিচার ছিল তাদের বোধহয় শুধু পড়ালেও হয়ে যেত, কিন্তু এখনকার দিনে টিচারকে কিন্তু একটা ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল হতে হবে। ঠিক আছে? নেক্সট স্লাইডে, এটাই আমার শেষ স্লাইড। তো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য দীপান্বিতাকে আমি ধন্যবাদ জানাই। তো তোমাদের সাথে মানে ইন্টারাকশন করে খুব ভালো লাগলো। এবার তোমাদের যদি কোনো আরো কোশ্চেন থাকে তোমরা এখন করতে পারো, বা তোমরা পরবর্তীকালে ভেবে চিন্তে মেসেজ দিতে পারো, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আমরা অপশনে রেখেছিলাম কেরিয়ার কাউন্সেলিং,
তো আপনি যদি একটু 10টা মিনিট আমাদের সঙ্গে একটু বলেন যে আমরা যারা এখানে নেট কোয়ালিফাই করে, সেট কোয়ালিফাই করে, জেআরএফ কোয়ালিফাই করে, পিএইচডি করেও কিন্তু এখন বর্তমানে চাকরি হবে কিনা সেটা নিয়ে একটা বিশাল বড় জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, কিংবা যারা টিচিং লাইনে রয়েছে যাদের পথ দেখানোর সেভাবে কেউ নেই। তো এই মানে এরা কি সত্যি একটা জায়গায় থমকে যাবে, নাকি এখান থেকে কেরিয়ার অপশন হতে পারে, কিন্তু একটু আমাদেরকে ডাইভার্স হতে হবে, একটু ফ্লেক্সিবল হতে হবে, আর একটু অন্যান্য বিষয়ে নলেজেবল হতে হবে। এটা যদি স্যার একটু আলোকপাত করেন আমাদের সঙ্গে, একটু যদি দেখেন। দেখো দীপান্বিতা, আমি যখন প্রথমে তোমাদের আবার বলছি যে আমি যখন প্রথম শুরু করলাম আমার টকটা, আমি কিন্তু ওখানে বলে দিয়েছিলাম যে আমি কিভাবে ভেবেছিলাম, এবং আমি মানে যেমন ধরো আমি যে রিসার্চে আসবো বা আমি যে টিচার হবো সেটা কিন্তু আমি আমার মাস্টার্সের সময় থেকেই জানি। তো যেহেতু আমি জানি যে আমি এই লাইনে আসবো, সেহেতু সেইটা পাওয়ার জন্য যা যা করবার আমি করেছি। যেরকম ধরো আমি যদি আমার কেমিস্ট্রি, আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে এতজন এখন এখানে আছে এদের মধ্যে কি কেউ একজনও কি কেমিস্ট্রি বা ফিজিক্সের স্টুডেন্ট? অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগটা আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে, কেমিস্ট্রি ফিজিক্স নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তোমরা যদি আর্টসও হও, একটা জিনিস সবাইকে তোমাদের বলি, তোমরা দেখো যারা বিএড করেছো মানে নিশ্চয়ই একটা কারণে তো বিএড করেছো। আবার বললাম যে তোমার যদি প্যাশনেট অ্যাবাউট টিচার, মানে প্যাশনেট টু বিকাম আ টিচার হও, তাই জন্যই নিশ্চয়ই বিএডটা করেছো। তাহলে বিএড করার পর তোমাদের টিচিং লাইনে আসতে চাও বলেই তোমরা বিএড করে এমএড করে টিচার হতে এসছো। তারপরে তোমরা জানো যে তোমরা টিচার হবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে তুমি যদি নিজেকে শুধুই স্কুল টিচার হওয়ার জন্য প্রিপেয়ার করে থাকো, তাহলে বলবো যে এটা একটু সমস্যার ব্যাপার। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছিলাম। কারণ আহ আহ দেখো, একটা তো ল্যাডার আছে। একটা ধরো ল্যাডার যদি হয় একদম উপরে, ধরো তুমি যদি ইউনিভার্সিটি টিচার হয়, তারপর যদি কলেজের টিচার হয়, তারপরে স্কুলের টিচার হয়, হ্যাঁ, তারপরে এখন তো আবার অনেক রকম টিচার আছে। এখন ধরো বিএড কলেজে স্কুলেরও টিচার হয়, অনেক রকম টিচার হয়। এবার তোমরা যদি প্রথমেই সব থেকে লোয়ারটাকেই টার্গেট করো, তাহলে কিন্তু সেখানে একটু সমস্যাটা হচ্ছে, ধরো কোনো কারণে কোনো একটা প্রসেসের ভেতর দিয়ে তোমাকে তো যেতে হবে সেই টিচার হওয়ার জন্য। তো যেরকম ধরো এই যে তোমরা এখন যেটা ফেস করছো এসএলএসটি বা আহ, 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 বা অন্য এই যে পরীক্ষাগুলো যেটা তোমরা এখন ফেস করছো, তো এই পরীক্ষা পাস করতে পারলে তুমি সরকারি টিচার হবে। তুমি যদি না করতে পারো তাহলে তো তুমি সরকারি টিচার হলে না। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি প্রাইভেট স্কুলে অ্যাপ্লাই করতে পারবে না। তোমার যদি বিএড থাকে তাহলে তোমার তো প্রাইভেট স্কুলে তুমি তো এলিজিবল। তাহলে সেই ক্ষেত্রে স্কুলে জয়েন করাটা বিশাল ব্যাপার নয়, কিন্তু সব জায়গাতে তোমাকে একটা ইন্টারভিউতে তো পাস করতে হবে। তো সেই ইন্টারভিউটা সব থেকে ক্রিটিক্যাল জিনিস। এই জিনিসটা কিন্তু যত তুমি হায়ার মানে ওই ল্যাডারে যাবে, সেখানে কিন্তু অতটা ইন্টারভিউটা ইম্পর্টেন্ট হয় না। তখন তোমার ইম্পর্টেন্ট হয়ে যায় তোমার পিএইচডি কোত্থেকে করেছো, কার সাথে করেছো, তারপর পিএইচডি পর পোস্ট ডক তুমি কোথায় করেছো, কার ল্যাবে করেছো, কি টপিকের ওপর করেছো, তোমার রিসার্চের বা পিএইচডি টপিকটা কতটা ইউনিক, কতটা ইন্টারেস্টিং, হ্যাঁ, তুমি কিরকম পাবলিকেশন করেছো, সেই সবের দিকে চলে যাবে। তো ওই জন্য যারা শুধু আর শুধু স্কুলের চাকরিকে টার্গেট করে বিএড করেছো, তাদের কিন্তু মাত্র আপাতত দৃষ্টিতে কিন্তু দুটোই মাত্র অপশন। একটা হচ্ছে যে আইদার ইউ পাস দ্য এসএলএসটি এক্সাম অর ইউ গো ফর দ্য প্রাইভেট ইনস্টিটিউটস ফর জব। অনেক ধন্যবাদ স্যার, আমাদের সাথে এতক্ষণ সময় প্রায় 1 ঘন্টা 15 মিনিট আপনি দিলেন, এবং আমরা সকলেই এখানে অনেক উপকৃত হয়েছি। এখানে আমার একটু, যেহেতু আমাদের যে কেরিয়ার কাউন্সেলিং, দেখুন আমার 5টা মিনিট আমি একটু সময় চেয়ে নেব আপনাদের সকলের কাছ থেকে। আমরা যারা এখানে বিএড করেছি আমরা সকলেই জানি যে স্কুল তো একটা অপশন খোলাই আছে, এর বাইরেও কিন্তু স্কুল ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এটা আছে, এবং এর পরেও
আমরা নেট সেট কোয়ালিফাই করতে পারি, সেক্ষেত্রে কলেজ কিন্তু আমাদের সামনে খুলে যাচ্ছে। যদি আপনারা পারেন তারপরে এমএডটা করে নেবেন, অর্থাৎ মাস্টার অফ এডুকেশন। যেই আপনারা এমএডটা করে নেবেন, সেই কিন্তু আপনাদের সামনে আর একটা দিগন্ত খুলছে। কেমন? আমরা সকলেই জানি এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিইআরটি, এগুলো আমরা সকলেই নাম শুনেছি যারা বিএড করেছি, এবং এখানে আপনারা যারা আছেন আশা করি সকলেরই বিএড করা। এখানে কিন্তু প্রত্যেকটা চাকরির জন্য এই এমএড ডিগ্রিটা মাস্ট, সেই সঙ্গে সঙ্গে নেট সেট এবং পিএইচডি। এর বাইরেও সেন্ট্রাল গভর্নমেন্টের কারিকুলাম ডেভেলপমেন্ট করে বিভিন্ন পোস্ট বেরোয়, বিভিন্ন রকমের পোস্ট আছে। ফলত আমরা অনেকেই মনে করি আচ্ছা বিএড করেছে ও তো কোনো মানে কিছু হবে না, মানে পশ্চিমবঙ্গে আজকে 2025 সালে একটা এসএলএসটি হয়েছে বটে, কিন্তু এর আগে 10টা বছর আমরা যারা বিএড করেছি আমাদের পাড়ার লোক, আত্মীয় স্বজন সবার কাছ থেকে শুনতে হয়েছে যে ফালতু পয়সাটা নষ্ট করে বিএড করলি। কিন্তু এটা একেবারেই ফালতু নয়, অনেক বেশি ট্রুথফুল। যদি আমাদের ভাবনার একটু যদি আমরা ডাইভার্স করি, একটু যদি নিজেদেরকে ফ্লেক্সিবল করি যে আমরা স্কুলেই চাকরি করব, এই জায়গা থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আমরা টিচিং করব, আমাদের প্যাশন কি না আমরা টিচার হতে চাই। এখন সেই প্যাশনের জন্য তোমাকে টিচিং করতে হবে, তোমাকে শিক্ষকতা করতে হবে যেখানে খুশি। সেটা একটা প্রাইভেট ইনস্টিটিউশন হতে পারে, সেটা একটা গভর্নমেন্টের কি বলবো মানে প্রাইমারি ইনস্টিটিউশন হতে পারে, বা ইউনিভার্সিটি লেভেলের ইনস্টিটিউশন হতে পারে। অর্থাৎ আমাদের যে ভাবনাটা, আমাদের থিঙ্কিংটা কিন্তু একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত রাখতে হবে ফর টিচিং। আশা করি বোঝাতে পারছি। এবার কেউ যদি মনে করি আমরা যে না আমরা ক্লাস 9-10-এই টিচিং করব, না